আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের পৌরনীতি দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগতম। আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। এই এই কাঠামোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সদ্য নির্বাচিত সরকার আসছে। এখন কার কিরকম ক্ষমতা, কে দায়িত্বে থাকবে, এই জিনিসগুলা জানা, হচ্ছে সরকার সম্পর্কে জানা, এই জিনিসগুলা পরবর্তীতে তোমরা যখন হচ্ছে সরকারি চাকরিতে বা অথবা হচ্ছে ধরো তোমরা হায়ার এডুকেশনে পড়বা, তখন কিন্তু এই প্রশাসনিক কাঠামোগুলা, কে বস তোমার, এই জিনিসগুলা জানা দরকার। এবং একটা দেশের কাঠামো কিরকম হয়, কার উপরে কে থাকে, এই জিনিসটা জানতে হলেও আমাদের এই অধ্যায়টা পড়া দরকার। ওকে, সো চলো আমরা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে বইটা সাথে রাখো। বইটা থেকে আমরা রেফারেন্স দেখব, আমাদের সাথে বইও আছে, ঠিক আছে? এই যে আমাদের সাথে বইও আছে। ওকে, বইও আছে। তো আমরা আজকে দেখব এই বিষয়গুলো আমরা দেখব। জাতীয় সংসদ গঠন, জবাবদিহিতা নিশ্চিত কিভাবে হচ্ছে, সো এই জিনিসগুলো আমরা একে একে দেখবো। ওকে, সো চলো আমরা শুরু করি। সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। ওকে, ওকে। জাতীয় সংসদ কি? জাতীয় সংসদ হচ্ছে আইনসভার প্রবর্তন করা হয়। বাংলাদেশে আইনসভার নামই হচ্ছে জাতীয় সংসদ, ঠিক আছে? তার মানে যেখানে আইন পাশ হবে, আইন উত্থাপিত হবে, প্রজাতন্ত্রের নতুন আইন প্রণয়নের ক্ষমতা থাকবে, যারা হচ্ছে আইন প্রণয়ন করতে পারবে, সেটাই হচ্ছে সংসদ, জাতীয় সংসদ নামে পরিচিত। সো তোমরা হচ্ছে ইদানিং কালে নির্বাচনের সময় তোমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ শুনতেছো। তো আমাদের জাতীয় সংসদ, আমাদের যে সংবিধান আছে, আমরা সংবিধানের বিধিবিধান দেখবো। সংবিধানে কিন্তু আমাদের হচ্ছে এই তোমার উচ্চকক্ষ নিম্নকক্ষ কোনো কিছু নাই, একটাই কক্ষ, এক কক্ষ বিশিষ্ট সংবিধান আমাদের, সংসদ আমাদের। সো এই জিনিসটা করতে হলে সংবিধানে চেঞ্জ করতে হবে অনেক কিছু, ঠিক আছে? সো এটা আমরা পরবর্তীতে যাব এবং আলোচনার সাথে সাথে দেখব। সংসদ ভবন স্থায়ী আসনে থাকে। ওকে, সো আমরা চলে যাই সামনে। কিভাবে গঠন করা হয়? সাধারণত হচ্ছে 300 আসনে নির্বাচন হয়। আমরা কিছুদিন আগেই দেখলাম যে 300 আসনে নির্বাচন হয়েছে, যার মধ্যে থেকে হচ্ছে বিএনপি 213টা পাইছে, এন্ড বাকি আরো পাইছে। এবং 50টি মহিলা আসন আছে সংরক্ষিত। সো এইটা হচ্ছে আনুপাতিক হারে যারা যারা যে কয়টা দল যে কয়টা আসন পায়, সেই অনুযায়ী তারা হচ্ছে মহিলা আসন দিয়ে থাকে। ওকে, তো এই 50টাকে 100টা উন্নত করার একটা প্রস্তাবনা চলতেছে, মানে গণভোটের ইয়ার ভিতরে আছে। তো তবে মহিলা সংরক্ষণ আসন ছাড়া সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বী করে সংসদ নির্বাচন হয়ে থাকে। যেমন হচ্ছে ধরো রুমিন ফারহানা, সে হচ্ছে নির্বাচন করেই কিন্তু সে হচ্ছে মহিলা আসনে আসছে, সে কিন্তু সংরক্ষিত আসনে না। আমরা চলে আসি নির্বাচিত হবার যোগ্যতা। অবশ্যই নির্বাচিত হওয়ার যোগ্যতা কি হইতে হবে? অবশ্যই জাতিসংঘে নির্বাচিত হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই দেশের নাগরিক হইতে হবে, 25 বছর বয়স্ক হতে হবে এবং সংসদ সদস্যের ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হইতে হবে, ঠিক আছে? নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে, এই হচ্ছে যোগ্যতা। অযোগ্যতা মানে কে হচ্ছে নির্বাচন করতে পারবে না, সংসদ সদস্য হতে পারবে না। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। এক হচ্ছে আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হয়। আদালত যদি হচ্ছে তাকে অপ্রকৃতস্থ ঘোষণা করে, তাইলে এখন এইখানেই আইনের একটা মারপ্যাচ আছে যে অপ্রকৃতস্থ মানে কি হচ্ছে, তার নামে মামলা আছে বা কাইন্ড অফ এরকম মামলা থাকলে সে কি করতে পারবে না। মানে আদালত তাকে অপ্রকৃতস্থ ঘোষণা করতে হবে। এখানেই হচ্ছে অনেকেই এইটাকে ব্যবহার করে এবং দেখা যায় যে হচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে হচ্ছে চলে আসে। দেন তোমরা আসো দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকলে, তার মানে হচ্ছে আদালত যদি কাউকে দেউলিয়া ঘোষণা করে এবং সে যদি তার দায় পরিশোধ না করে, তাইলে তাকে হচ্ছে সে কিন্তু অযোগ্য বলে গণ্য হবে। তারপর হচ্ছে রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন
বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, এই কথাটা এই যে আমাদের নির্বাচনের আগে হচ্ছে একটা নিউজ চলে আসে যে নাহিদ ইসলাম বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন। হ্যাঁ, বিদেশি রাষ্ট্র, তো তার হচ্ছে প্রার্থিতা বাতিল নিয়ে হচ্ছে আদালতে রিট হয়। ঠিক আছে, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, তাইলেই হচ্ছে সে নির্বাচন করতে পারবেন না। দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত বা মুক্তিলাভের পর 5 বছর কাল অতিবাহিত না হয়ে থাকলে। সো এইটা হচ্ছে কাইন্ড অফ, তুমি বলতে পারো যে বাংলাদেশ, তো বাংলাদেশে হচ্ছে ধরো তোমার এই জিনিসগুলো চলে না। তো এই অনেকেই দেখা যায় হচ্ছে এই বিষয়টা থাকার পরেও তারা হচ্ছে নির্বাচন করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নিয়ম। 1972 সালে বাংলাদেশের যোগসাজশকারী বিদেশি ট্রাইব্যুনাল আদেশের অধীনে যে কোনো অপরাধের জন্য। সো এই জিনিসগুলো হচ্ছে এগুলো চেঞ্জ করবে সামনে। আমরা চলে যাই শূন্য হওয়ার কারণ কি। মানে অনেক সময় দেখা যায় যে হচ্ছে কোনো প্রার্থীর অনুপস্থিতি বা হচ্ছে মৃত্যুর কারণে হ্যাঁ শূন্য আসন সৃষ্টি হয়, তখন সেটাতে আবার নির্বাচন হয়। সেটা কি, নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলের নির্ধারিত শপথ গ্রহণ না করে বা ঘোষণা করতে এবং শপথপত্রে ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থ হইলে, তাহলে কি হইলো, 90 দিনের ভেতরে সে তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ যদি সে না করে, সে যদি হচ্ছে শপথপত্রে হচ্ছে ঘোষণাপত্রে স্বাক্ষর না করতে অসমর্থ হয়, তাহলে তার প্রার্থিতা শূন্য হয়ে যাবে। সংসদে অনুমতি না নিয়ে তিনি একাধিক ক্রমে 90 বৈঠক অনুপস্থিত। হ্যাঁ, কিছুদিন পরে দেখবা যে হচ্ছে সংসদ শুরু হচ্ছে, সেই সংসদে সে যদি 90 দিন অনুপস্থিত থাকে, হ্যাঁ, কোনো কারণ, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। সংসদ ভেঙে দিলে সে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, আসন শূন্য হয়ে যাবে। নির্বাচিত হওয়ার পর 66 অনুচ্ছেদে 2 দফার অধীনে অযোগ্য ঘোষিত হলে, সে যদি হচ্ছে অযোগ্য হয়, লুনেটিক হয়ে যায়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, বা হচ্ছে তার ভিতরে তার নামে কোনো মামলা টামলা যদি থাকে, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ নির্বাচিত হওয়ার পর উক্ত দল হতে পদত্যাগ করে। ধরো সে ফর এক্সাম্পল এই জিনিসটা অনেকেই হচ্ছে এই জিনিসটাকে খুব লাইটলি নিয়ে নিছে। কিছুদিন আগে হচ্ছে যে নির্বাচনের আগে যখন হচ্ছে এনসিপি বলছে যে আমরা হচ্ছে এটা কোনো কি বলে, এটা হচ্ছে কোনো রাজনৈতিক অ্যালায়েন্স না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে নির্বাচনিক অ্যালায়েন্স। হ্যাঁ, এইটা বলার সাথে সাথেই বোঝা হয়ে গেছে যে এটা হচ্ছে উনি মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, কারণ সে যদি নির্বাচিত হয় এবং সে যদি হচ্ছে তার দল থেকে পদত্যাগ করেন বা হচ্ছে বলেন যে আমার তো তার সাথে কোনো অ্যালায়েন্স নাই, তখন দেখা যাবে যে তার প্রার্থিতা বিলুপ্ত হবে। ঠিক আছে, সো সো এখনই হচ্ছে কিন্তু এই কথাগুলো আসতেছে যে তারা হচ্ছে রাজনৈতিক অ্যালায়েন্স করবে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। কোন সংসদ সদস্যের স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র সহ পদত্যাগ, যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তার প্রার্থিতা বাতিল হবে এবং তার মেয়াদ 5 বছর হয়ে গেলে তার আসন শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা। আসো তারপরে হচ্ছে সংসদের মেয়াদ গেল, এটা গেল সংসদের মেয়াদ, যে 5 বছর সংসদের মেয়াদ থাকে। হ্যাঁ, এর আগে যদি হচ্ছে রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দেয়, হ্যাঁ, প্রতিবন্ধী দিন 5 বছর অতিবাহিত হলে স্বাভাবিকভাবে ভেঙে যাবে। আর যদি হয় এর মধ্যে যদি যুদ্ধ শেষ হলে বর্ধিত করে, তাহলে সেই ক্ষেত্রে বিষয়। চলে আসে আমরা কোরামে। কোরাম হচ্ছে একটা দল কমপক্ষে 60 জন মিলে একটা কোরাম গঠিত করে। ঠিক আছে, অর্থাৎ 60 জন সদস্য নিয়ে সংসদে একটা কোরাম গঠিত হয়, যাতে সংসদের বৈঠককালে কোনো সময় উপস্থিত সংসদ সদস্য সংখ্যা 60 কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে ন্যূনতম 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আইনের নিয়ম। অধিবেশন হচ্ছে সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতি থাকা জরুরি। রাষ্ট্রপতি হচ্ছে তাতে সংসদের অধিবেশন স্থগিত ও ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি চাইলে সেটা হচ্ছে ভাঙতে পারেন এবং হচ্ছে স্থগিত দিতে পারেন। বৈঠক সংসদ সদস্যদের মধ্যে হতে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। হ্যাঁ, প্রথম বৈঠকে সংসদ দ্বারা সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। ঠিক আছে,
এগুলো তোমরা দেখবা সামনে যখন হচ্ছে নির্বাচন আসবে বা সংসদ বসবে, তখন এই নিউজগুলো তোমরা পাবা, স্থায়ী কমিটির সদস্য কে কে। আচ্ছা, সংসদে উপস্থিতি ও অংশগ্রহণ। কোনো ব্যক্তি একই সময়ে 2 বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না। তাহলে ধরো হচ্ছে তারেক জিয়া হচ্ছে 2টা সংসদ নির্বাচন করছে, হ্যাঁ, তো একটা তার ছাড়া দিতে হবে, একটা আরেকজনকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কেউ যদি একই সময় 2 বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হন, তাহলে তা 30 দিনের মধ্যে তিনি কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে চান তা নির্বাচন কমিশনকে জানাতে হবে, তা না হলে সকল আসন শূন্য হবে, ঠিক আছে, তার সকল আসন শূন্য হয়ে যাবে। এবং প্রথম বৈঠকে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্বাচিত শপথ ও স্বাক্ষর করবেন। সো এটা খুবই সিম্পল একটা জিনিস, খুবই সহজ। দেন তোমার আসো জাতীয় সংসদের সদস্যের বিশেষ অধিকার। কি কি অধিকার সে পাবে? সে অধিকার পাবে হচ্ছে কার্যধারা বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এটা থেকে সে দায় মুক্তি। সংসদের যে সদস্য ও কর্মচারীর উপর সংসদের কার্য প্রণালী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা, শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে, তিনি এই সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে আদালতের এখতিয়ার অধীন হবেন না, ঠিক আছে। এবং সংসদ সদস্য কোনো কমিটিতে কিছু বলা বা ভোট দানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যায় না, ঠিক আছে। দেন হচ্ছে সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্ব রিপোর্ট, কাগজপত্র, ভোট কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। তার মানে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে এবং তাদের সদস্য যদি তার যে কি অধিকার সেই জিনিসগুলো এখানে বলতেছে, হ্যাঁ, যে তার বিরুদ্ধে হচ্ছে কোনো আইনি কার্যকলাপ আনা যাবে না, সে ভোট দিতে পারবে না, এই জিনিসগুলো কেউ করতে পারবে না। এবার আসলে জাতীয় সংসদের কার্যাবলী, মানে জাতীয় সংসদে কি কি কাজ হয়। জাতীয় সংসদে সর্বপ্রথম যে কাজ হচ্ছে আইন প্রণয়ন, বললাম এটা হচ্ছে আইনসভা, বাংলাদেশ আইনসভার নামই হচ্ছে জাতীয় সংসদ। তাহলে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা এবং কার্যাবলী এর মধ্যে থাকে। দেন আসতেছে হচ্ছে শাসন সংক্রান্ত, দেশটা কিভাবে পরিচালিত হবে, হ্যাঁ, কোন প্রকল্পগুলা হচ্ছে গ্রহণ করা হবে, কোন প্রকল্পগুলা বর্জন করা হবে, কোন প্রকল্পগুলা চলবে, কোনটা চলবে না, এই জিনিসগুলা, ওকে। দেন আসতেছে তোমার হচ্ছে সরকার গঠন, হ্যাঁ, সরকার গঠন সংক্রান্ত, সরকার কে গঠন করবে, কে হচ্ছে সবচেয়ে বেশি আসন পাইছে, কে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, এই জিনিসটা এর মধ্যে আসবে, হ্যাঁ। দেন তোমার আসে হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা বা কার্যাবলী, হ্যাঁ, সে বিচার করতে পারে, বিচার বিভাগে করতে পারে, যদিও বিচার বিভাগ পৃথক করে দিয়েছে সংসদ থেকে, হ্যাঁ, বিচার সংক্রান্ত কিছু কাজ আছে। অর্থ সংক্রান্ত ক্ষমতা এবং কার্যাবলী আছে, হ্যাঁ, এই যে বাজেট প্রণয়ন করা, ঠিক আছে, বাজেট প্রণয়ন করতে পারবে। সংবিধান সংশোধন, এটা অনেক বেশি জরুরি। তোমরা দেখবা যে হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে কথা উঠবে কিছুদিন পরেই, যে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, হ্যাঁ, সংবিধান সংশোধন করবে, হ্যাঁ, বিল উত্থাপন করবে, সংবিধানে কোন কোন জিনিসগুলো সংশোধন করা দরকার, কোন কোন জিনিসগুলো হচ্ছে পূর্ববর্তী সরকার এটাকে ব্যবহার করে মিসইউজ করছে, এই জিনিসগুলা। চাকরি সংক্রান্ত ক্ষমতা এবং কার্যাবলী, চাকরি সংক্রান্ত ক্ষমতা এবং কার্যাবলী কি, যে চাকরির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা থাকবে, কোন কোন জিনিসগুলা থাকবে না, এই জিনিসগুলো হচ্ছে সংসদে উত্থাপিত করতে পারে। এবার আসো সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য, তবে একটু খেয়াল করো, দেখো সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য কি। সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য হচ্ছে একজন সংসদ সদস্যকে অবশ্যই কি তার কিছু দায়িত্ব থাকবে। সংসদ সদস্য প্রতিনিধি যদি জনগণের সমর্থন দেন আসা হচ্ছে যদি সমর্থন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে তাহলে তার পক্ষে সংসদে পুনরায় নির্বাচিত হওয়া সম্ভব নয়। আচ্ছা, এখানে দায়িত্ব কর্তব্যের কথা বলতেছে না, আমরা চলো হচ্ছে আমরা বইয়ে চলে যাই, আমাদের বইয়ে এই জিনিসটা কি লেখা আছে আমরা এটা একটু দেখে আসি।
এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। অধিবেশন, সংসদীয় কমিটি, এই যে দায়িত্ব কর্তব্য, সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য কি? দায়িত্ব কর্তব্য হচ্ছে আইন প্রণয়ন করা, বাজেট পাশ করা, হ্যাঁ, আইন প্রণয়নে হচ্ছে হ্যাঁ না ভোট দেওয়া, সেখানে হচ্ছে হ্যাঁ না ভোট দিতে পারবে, হ্যাঁ। দেন হচ্ছে সরকার বাজেট পাশ করতে পারবে, বাজেটের কোনো একটা কিছু উত্থাপন করলে সেই জিনিসগুলো সে সমর্থন দিতে পারে, হ্যাঁ, বিচার বিশ্লেষণ করতে পরামর্শ দিতে পারে, সরকার গঠন করতে পারবে, ঠিক আছে, সরকার গঠন করতে পারবে, সরকার গঠনে সে হচ্ছে কাজ করতে পারবে, হ্যাঁ, ডেপুটি স্পিকার, স্পিকার নির্বাচন করতে পারবে, নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করতে হবে, হ্যাঁ, তা সেই যে নির্বাচনী এলাকার সদস্য সেই সকল এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা দাবি দেওয়া পূরণের জন্য সে কাজ করবে, মন্ত্রীদের জবাবদিহিতা আদায় করবে, মন্ত্রীরা সেই অনুযায়ী কাজ করতেছে কিনা তার যে দায়িত্বগুলা, তাদের ভুল ত্রুটি এগুলা তুলে ধরতে পারবে সে, হ্যাঁ। তারপর হচ্ছে সংসদীয় কমিটিতে অংশগ্রহণ সে করতে পারবে, সে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করতে পারবে, সে যে ধরো হচ্ছে তার এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে কার্যক্রমে সে হচ্ছে কি করতে পারবে? তদারকি করতে পারবে, ঠিক আছে। দেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে দেখতে পারবে তার এলাকার, অবশ্যই তার নিজ এলাকার, প্রত্যেক ক্ষেত্রে দেখবা যে হচ্ছে নিজ এলাকার নির্বাচনী এলাকা, সে যে এলাকায় নির্বাচন করছে সেই এলাকার জিনিসগুলো সে দেখবে। দেন আসা হচ্ছে সভাপতি উপদেষ্টা হিসেবে সে কাজ করবে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপদেষ্টা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে গভর্নিং বডি সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করবে। এই জিনিসটা একটু খেয়াল রাখিও, একজন সংসদ সদস্য কিন্তু হচ্ছে তার এলাকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ধরো মাদ্রাসা হোক, সেটা হচ্ছে স্কুল হোক, কলেজ হোক, সেটার কিন্তু সে হচ্ছে কি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে, হ্যাঁ, সেখানে যে গভর্নিং বডি আছে সেটার সভাপতি হিসেবে সে দায়িত্ব পালন করে। 10 নম্বরে হচ্ছে সরকার ও জনগণের মধ্যকার সেতু বন্ধন, তাহলে জনগণের কথাগুলা সে হচ্ছে কি সংসদে গিয়ে সে হচ্ছে সরকারের ঊর্ধ্বতন মহলে এই জিনিসগুলা বলবে, ঠিক আছে, সে বলতে পারবে, ঠিক আছে, সে বলবে এবং জনগণের যে চাওয়া পাওয়ার জিনিসগুলো আছে এটার মেলবন্ধন সে করবে, ঠিক আছে, হ্যাঁ। এখন ধরো হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে আসনের সংসদ সদস্য, ওই এলাকার কি কি সমস্যা সমাধান করার জন্য সে হচ্ছে কি সরকারকে গিয়ে সেই জিনিসগুলো জানাবে, জনমত গঠন করতে পারবে যে জনমত কি চায়, হ্যাঁ, মানুষ কি চায়, কোন ধরনের জিনিস, এই জিনিসগুলো চাওয়া, হ্যাঁ, তার প্রয়াস এবং বিরোধী সংসদ সদস্যের সরকারি গাফিলতি, দুর্নীতি, এই জিনিসগুলো সে তুলে ধরতে পারবে জনগণের মাধ্যমে। দেন হচ্ছে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ কি? যেমন হচ্ছে নিজ এলাকার জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরবে, সমস্যা বাস্তবায়ন। সো এইটা হচ্ছে এই যে তোমার 10, 12 এটা কাইন্ড অফ সেম, কাছাকাছি। এই হচ্ছে তার দায়িত্ব কর্তব্য। এবার আসো শাসন বিভাগের জবাবদিহিতা ধারণা, মানে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত হয়। জবাবদিহিতার অর্থটা আমরা একটু বুঝি। শাসন বিভাগের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, কয়টা মন্ত্রী হয়েছে উপমন্ত্রী সহ? 49টা, কিন্তু হ্যাঁ 49টা মন্ত্রী হয়েছে, হ্যাঁ, প্রতিমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেই ব্যাপারে সংসদ বা আইনসভা অবহিত করা। সম্পাদিত কর্মকাণ্ড জনস্বার্থের অনুকূলে না হলে সংশ্লিষ্ট মন্ত্রী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে হবে। শাসন বিভাগকে সদা সতর্ক এবং দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে। এইখানে একটু খেয়াল রাখতে হবে যে শাসন ব্যবস্থা প্রবর্তিত করার ক্ষেত্রে, শাসন ব্যবস্থা কি, দেশের রাজনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শাসন ব্যবস্থা, ঠিক আছে। শাসন বিভাগের প্রধান নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী, সংসদে আস্থা অর্জন করে, সংসদে আস্থা হারালে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার পতন ঘটতে পারে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখো। অ্যান্ড আসো যে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণ, এই জিনিসটা আমরা একটু দেখব। ওকে, তো শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের ভূমিকা, মানে কিভাবে জবাবদিহিতাটা নিশ্চিত হবে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। প্রশ্ন উত্থাপন, তাহলে সংসদ সদস্যরা কি করবে? প্রশ্ন উত্থাপন করবে সংসদে, মন্ত্রণালয়ে,
যে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে কিনা, গাফিলতি হচ্ছে কিনা কাজের জন্য, তারা প্রশ্ন উঠাবে। তার মানে একটা জিনিস বুঝো যে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হচ্ছে, যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করছি, তারা হচ্ছে আমাদের প্রবলেমগুলো নিয়ে তারা হচ্ছে প্রশ্ন উঠাইতেছে, যে আমাদের কথাগুলো সে বলবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে। দেন হচ্ছে আসো সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ। সরকারি আয় ব্যয় কি হচ্ছে এই জিনিসগুলা তারা দেখবে, হ্যাঁ, জবাবদিহিতা করবে যে সরকারের যে আয়গুলা হচ্ছে সেগুলো প্রপার জায়গায় ব্যয় হচ্ছে কিনা। বাজেট যখন পেশ করবে তখন হচ্ছে বাজেটের বেশি কোন কোন জিনিস কোথায় ব্যয় করা হচ্ছে বেশি, বাজেটের কত অংশ হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করা হচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে কিনা, হ্যাঁ, বা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই জিনিসটা দেখবে। মুলতবি প্রস্তাব, সে হচ্ছে মুলতবি প্রস্তাব করতে পারে যে না এই সংসদ সদস্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার ক্ষেত্রে মুলতবি প্রস্তাব সে করতে পারে। সে ছাঁটাই প্রস্তাব করতে পারে, হ্যাঁ, যে সদস্যগণের কোনো মঞ্জুরি দাবি সংবলিত প্রস্তাবে সে ছাঁটাই প্রস্তাব করতে পারে, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। নিন্দাসূচক প্রস্তাব, কিছু সে নিন্দা করতে পারে, বিভিন্ন কার্যক্রমকে সম্পর্কে শাসন বিভাগের দায়িত্বশীলতার বিষয়টি সংসদ সদস্যকে তুলে ধরবে এবং সে নিন্দা প্রস্তাব করবে যে সে নিন্দা জানাচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা, রাষ্ট্রপতি যে ভাষণগুলা দেন সেই ভাষণগুলোর উপর আলোচনা সমালোচনা করতে পারেন, হ্যাঁ, বিতর্ক হতে পারে এই জিনিসটা নিয়ে। স্থায়ী কমিটি, স্থায়ী কমিটি যে গঠন করা হলো সেই স্থায়ী কমিটি হচ্ছে কি করবে, বিচার এন্ড হচ্ছে কি বিশ্লেষণ করে মন্তব্য এবং সুপারিশ করবে যে আসলে কি সঠিক মতো চলতেছে কিনা। অনাস্থা প্রস্তাব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনাস্থা প্রস্তাব অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিল উত্থাপন করলে বা কোনো একটা কিছু সংসদে উত্থাপন করা হলে সেখানে হচ্ছে সংসদ সদস্যরা কি অনাস্থা দেয়, যে না আমি এটাতে আস্থা করতে পারতেছি না, এই কমিটির উপর আমি আস্থা প্রকাশ করতে পারতেছি না, হ্যাঁ, তখন তারা অনাস্থা প্রস্তাব করে। তো এই গেল হচ্ছে আইনসভা। এবার আমরা দেখবো হচ্ছে নির্বাহী শাসন বিভাগ। নির্বাহী শাসন বিভাগ কি একটু খেয়াল করে দেখো। সরকারের প্রধানত তিনটা অঙ্গ বা বিভাগ, একটা হচ্ছে কি আইন বিভাগ, এটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। আমরা আইন বিভাগটা দেখলাম, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে নির্বাহী বিভাগ। ওকে, নির্বাহী বিভাগ কি? নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ভার শাসন বিভাগের উপর ন্যস্ত থাকে। আইনসভা কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করা এবং আইন অনুযায়ী দেশ পরিচালনা করা শাসন বিভাগের কাজ। অর্থাৎ সাধারণ অর্থে শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার অধীনস্থ মন্ত্রিসভা দিয়ে গঠিত। তার মানে এটাকে আমরা যেটা বলবো এখন, যেটাকে আমরা বলবো হচ্ছে, এটা আমরা কি বলবো, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যাপকভাবে আমরা যদি বলতে চাই, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মচারীদেরকে বোঝায়। তাইলে আমরা এই যে মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়গুলা এবং হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি সবই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, 1991 সালে সংশোধনীর মাধ্যমে দেশের পূর্ণ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু হলে প্রধানমন্ত্রী প্রধান নির্বাহী কর্মকর্তা ক্ষমতা কর্তৃত্ব লাভ করেন। সংবিধানের 55(2) অনুচ্ছেদে বলা হয়েছে, কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক তার কর্তৃত্ব এবং সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই সে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, ঠিক আছে। ওকে, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন। তাহলে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়োগ দিছে কে? চুপ্পু নিয়োগ দিছে বর্তমান যে রাষ্ট্রপতি, সে নিয়োগ দিছে। প্রধানমন্ত্রীর মেয়াদ কি হবে? মেয়াদ হবে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। সংবিধানের হচ্ছে এই যে সংসদ যতদিন থাকবে ততদিন হচ্ছে সে দায়িত্ব পালন করবে। তিনি রাষ্ট্রপতির নিকট পদত্যাগ পত্র প্রদান করবেন অথবা সংসদ সদস্য হিসেবে না থাকেন, ঠিক আছে। ওকে, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন। তিনি অনুরূপ পরামর্শ দান করলে রাষ্ট্রপতি এবং অন্যান্য সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্য আস্থাভাজন এই মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভেঙে দিতে পারবেন। তিনি চাইলে প্রধানমন্ত্রীর পদে উত্তরাধিকারী কার্যক্রম গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে অধিষ্ঠিত থাকবেন। এই যে এই পয়েন্টটা, হ্যাঁ,
এই পয়েন্টটা খেয়াল করো। সে যদি হচ্ছে পদত্যাগপত্র দেয় এবং তার উত্তরাধিকার কার্যভার যদি গ্রহণ না করে, তাহলে কিন্তু সে প্রধানমন্ত্রী পদে কি সিও অধিষ্ঠ। ঠিক আছে, তার মানে সে প্রধানমন্ত্রী থাকবে। ওকে, এবার আসো প্রধানমন্ত্রীর কার্যক্ষমতা। প্রধানমন্ত্রীর কার্যক্ষমতা এবং কার্যাবলী, সে কি কি কাজ করবে। সে নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা, তার মানে এই যে মন্ত্রী পরিষদ, সে মন্ত্রী পরিষদ নিয়োগ দিবে, সে দপ্তর বন্টন করবে, হ্যাঁ, তাদের কাছে জবাবদিহিতা করবে, মন্ত্রীদের পদত্যাগপত্র সে গ্রহণ করবে, পররাষ্ট্র, অর্থ, বিচার, শাসন, এই সকল ধরনের পর্যায়ে সে হচ্ছে কি কার্যক্রম সে পরিচালনা করবে। ঠিক আছে, দেন আসো আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। সে আইন প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়নে সে হচ্ছে বিল পাশের ক্ষেত্রে সে হচ্ছে স্বাক্ষর করবে। হ্যাঁ, অর্থ সংক্রান্ত দক্ষতা, তার হচ্ছে বাজেটের ক্ষেত্রে সে হচ্ছে মঞ্জুরি দিবে যে এই বাজেটে এই টাকা এইভাবে অ্যালোকেট করা, কোথায় কতটুকু অ্যালোকেট করবে। হ্যাঁ, সে প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুর করবে। তিনি হচ্ছে সংসদের নেতা। তিনি হচ্ছেন কি সংসদের নেতা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান স্থগিত এবং ভেঙে দিতে পারবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, তার মানে প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতিকে বলবে যে হ্যাঁ আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে আস্তাব পাচ্ছি না, সে যদি বলে, তাইলে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারবে। ওকে, দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী, সে হচ্ছে দলের নেতা, এই যে বিএনপির নেতা সে হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী, সে হচ্ছে তখন জাতির নেতা হিসেবে নেতা এবং হচ্ছে মুখপাত্র, সবার মুখপাত্র হিসেবে কাজ করবে। সে হচ্ছে নেতা, মন্ত্রিসভার মধ্যমণি, দলের নেতাই নন, তিনি হচ্ছে জাতির নেতা হবে। রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী, সে হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে। ওকে, পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রধানমন্ত্রী কি, সে হচ্ছে অন্য দেশের সাথে আমাদের আমাদের নীতি কি হবে, অন্য দেশের সাথে আমরা কিভাবে ডিল করব, এই জিনিসগুলো সে প্রধানমন্ত্রীর কাছ থেকে হ্যাঁ আসবে। এই এবং হচ্ছে পররাষ্ট্র নীতি কি হবে সেগুলো নিয়ে হচ্ছে প্রধানমন্ত্রী কাজ করে। দেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গা সফরে, হ্যাঁ, বিভিন্ন দেশে হচ্ছে সফরে, বিভিন্ন জায়গায় সে আমাদের দেশের প্রতিনিধি হিসেবে সে যাবে। রাষ্ট্রীয় কাজে সমন্বয়কারী হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে বিভিন্ন কাজে সে সমন্বয় করবে। জরুরি অবস্থা, যুদ্ধ, বহিরাক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ গোলযোগ, অস্থিতিশীলতাজনিত পরিস্থিতি, এইগুলা হচ্ছে মোকাবেলায় প্রধানমন্ত্রী কাজ করবে। ঠিক আছে, ওকে, আমরা এই জিনিসটা দেখলাম। এই জিনিসটা দেখা হয় না, নেপাল অম্বার্ডম্যান। হ্যাঁ, নেপাল কি, নেপাল হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র, অন্যের জন্য কথা বলেন যে, হ্যাঁ, তার মানে যে অন্যের জন্য কথা বলেন। উৎপত্তি কোথায় আসছে, হ্যাঁ খেয়াল করে দেখো, 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সংবিধানের 77 অনুচ্ছেদে নেপাল পদটি সৃষ্টি করা হয়। বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নেপাল। সংসদের আইন দ্বারা নেপাল পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন এবং নেপালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী আর সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনা ক্ষমতা স্বরূপ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবেন, নেপাল সেই রূপ ক্ষমতা এবং প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, তো তার মানে নেপালকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হবে, যতটুকু দায়িত্ব কর্তৃত্ব দেওয়া হবে, সে ওই পরিমাণ দায়িত্ব সে পালন করতে পারবেন। নেপাল তাহার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন। ঠিক আছে, ওকে। জাতীয় সংসদে হচ্ছে বিল উত্থাপন, বিল কিভাবে উত্থাপন করবে, জাতীয় সংসদে বিল উত্থাপন করবে হচ্ছে দুইভাবে, এক হচ্ছে সরকারি বিল, একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল মন্ত্রীগণ উপস্থাপন করেন, বেসরকারি বিল জাতীয় সংসদে সাধারণত সাধারণ সদস্যগণ উপস্থাপন করেন। এই জিনিসগুলো একটু সবাই একটু ভালো করে খেয়াল করিও যে সরকারি বিল হচ্ছে মন্ত্রীগণ উপস্থাপন করেন আর বেসরকারি বিল হচ্ছে জাতীয় সংসদ সদস্যগণ উপস্থাপন করেন। ঠিক আছে, সরকারি বিল উপস্থাপনের জন্য 7 জন সংসদ সদস্য কর্তৃক গৃহীত হতে পারে, স্থায়ী কমিটির দ্বারা পরিণত হতে হবে, 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, এবং বেসরকারি বিল 15 দিনের মধ্যে নোটিশ প্রদান করতে হবে।
বিল প্রণয়নের প্রথম পাঠ শেষে তা সংসদ সদস্য কর্তৃক গৃহীত হইতে হবে। ঠিক আছে। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর 15 দিনের মধ্যে তাতে সম্মতি দান কিংবা অর্থ বিল ব্যতীত অন্যান্য বিলটি করতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো জাতীয় সংসদের নেতা এবং বিরোধী নেতা হুইপ দেয় দায়িত্ব। একটু খেয়াল করো, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সংসদকে সচল, গতিশীল এবং কার্যকর রাখতে এই সংসদ নেতা এবং বিরোধী নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে জাতীয় সংসদে সরকারি বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করা, যাতে করে হচ্ছে সরকারি দলের সদস্য উপস্থিত থাকে, বিরোধী দলের সদস্য যাতে উপস্থিত থাকে, এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। মূলত এজন্যই তাদের কি বলতেছে খেয়াল করো, দেখো আলোচনায় বিষয়বস্তু নির্ধারণে সাহায্য, প্রশ্নোত্তর দানে সাহায্য এবং আচরণ ও প্রকাশভঙ্গির ক্ষেত্রে সাহায্য দায়িত্ব পালন করেন সরকার বিরোধী দলীয় হুইপগণ। ঠিক আছে, এই জন্য তাদেরকে হুইপ সচেতক বলা হয়। ওকে, ওকে। সো এই হচ্ছে হুইপ। হুইপ কি করেন? হুইপ হচ্ছে সংসদ নেতা এবং উপনেতা হুইপদের মাধ্যমেই সংসদের কার্যপ্রণালী গতি নিয়ন্ত্রণ করে রাখেন। ঠিক আছে, একইভাবে সংসদের বিরোধী দল সদস্যের আচরণ উপস্থিতি নিয়ন্ত্রণে নেতাদের বিরোধী দলকে সাহায্য করেন। ওকে, সো এই হচ্ছে তারপরে আসতেছে আমাদের হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদের স্পিকার একজন হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তি। তিনি হচ্ছে কি মানে সংসদের কার্যক্রম পরিচালনা করেন। ঠিক আছে, যিনি সংসদের কার্যক্রম পরিচালনা করেন। ঠিক আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে নির্বাচিত হবেন এবং মেয়াদ শেষে অথবা কোনো কারণে সংসদ ভেঙে গেলে স্পিকার এবং ডেপুটি স্পিকারও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতা অধিষ্ঠ থাকবেন। ঠিক আছে, ওকে। তো তাদের পদ শূন্য হবে কখন? যদি হচ্ছে সংসদে সদস্য না থাকে, তিনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন এবং পদ হতে যদি তিনি হচ্ছে অপসারণের দাবি করেন এবং মোট সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা ভোটে সমর্থিত কোনো প্রস্তাব দিতে পারেন। তিনি স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র পেশ করবেন। তিনি হচ্ছে যদি কোনো কার্যভার গ্রহণ করেন, সাধারণ নির্বাচনের পর কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করে, ডেপুটি স্পিকারের ক্ষেত্রে যদি স্পিকারের পদ যোগদান করেন। ঠিক আছে, এই গেল ক্ষমতা এবং কার্যাবলী কি। সে হচ্ছে কি করবে? সে হচ্ছে স্পিকার হচ্ছে সংসদের সভাপতিত্ব করবেন এবং স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করবেন। ঠিক আছে, যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে অথবা কোনো কারণে সাময়িকভাবে কাজ করতে সক্ষম না হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করাবেন, সুযোগ সুবিধা মান মর্যাদা রক্ষা করবেন, নিয়ন্ত্রক ভোট দিবেন। অনেক কার্যাবলী আছে, এগুলা সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যগণকে পূর্ববর্তী সংসদের স্পিকার শপথ পাঠ করাবেন। এই গেল। আইন বিচার বিভাগের নিকট শাসন রয়েছে জবাবদিহিতা। এখানে আসো যে মন্ত্রিসভা সদস্যগণ ব্যক্তিগত যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহিতা করতে বাধ্য। মন্ত্রীগণ যতক্ষণ সংসদে আস্থা ভোগ করবেন ততক্ষণ ক্ষমতা অধিষ্ঠ থাকবেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবেন, নিন্দামূলক প্রস্তাব এনে বাজেট সমালোচনা, মুলতবি প্রস্তাব ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করবেন এবং মন্ত্রিসভা নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি। হ্যাঁ, এটা হচ্ছে আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আমাদের বইয়ে যাই। প্রধানমন্ত্রীর পদমর্যাদা। আমরা এই জিনিসগুলো দেখলাম। প্রধানমন্ত্রীর পদমর্যাদা আমরা এই জিনিসটা দেখলাম। মন্ত্রিসভা গঠন করবেন কে? অবশ্যই প্রধানমন্ত্রী গঠন করবেন।
মন্ত্রিসভার কার্যাবলী কি, সে কি, তারা কি করবে, নীতি নির্ধারণ করবে, আইন প্রণয়ন করবে, আমরা এই জিনিসগুলো দেখছি। প্রতিরক্ষা ব্যবস্থা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, মানে যে মন্ত্রী তার যে কাজ, যে মন্ত্রণালয়ে যে অধিষ্ঠ কাজগুলো আছে সেগুলো তারা করবে। এবার আমরা চলে আসি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে, যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে সর্বোচ্চ আসনে যিনি অধিষ্ঠ, যিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে 5 বছরের জন্য অধিষ্ঠ হন। নবম সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক্রমে 2 মেয়াদে মানে 10 বছর রাষ্ট্রপতি থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না। রাষ্ট্রপতি হইতে হলে অবশ্যই 35 বছর বয়স্ক হইতে হবে, বাংলাদেশের নাগরিক হইতে হবে, সংসদ নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হতে হবে, এবং হচ্ছে কি, যিনি অভিশংসন দ্বারা, এমন ব্যক্তি হবেন যিনি এর আগে সংবিধান অনুযায়ী অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হননি। ঠিক আছে, এরকম ব্যক্তি হইতে হবে। নির্বাচনের পদ্ধতি হচ্ছে কি, নির্বাচনের পদ্ধতি হচ্ছে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উত্তরাধিকার কার্যকর, এটা তো নর্মাল জিনিস। রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার কারণে এই পদ শূন্য হলে মেয়াদ শেষে তারিখের পূর্বে 90 দিন অথবা 60 দিনের মধ্যে শূন্য পদে পূরণের জন্য নির্বাচন হবে। এই নির্বাচন করবে কারা? এই নির্বাচন করবে অবশ্যই কি, আইনসভার সদস্যগণ। হ্যাঁ, দায় মুক্তি, কি দায় মুক্তি দেওয়া হয়েছে তাকে, বলতেছে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কাজ করে থাকলে বা না করে থাকলে তাকে আদালতে জবাবদিহিতা করতে হবে না। তার মানে কোনো রাষ্ট্রপতি যদি তার সে দায়িত্ব দেওয়া হয়েছে, সে কাজ যদি সে না করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। হ্যাঁ, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যাবে না। হ্যাঁ, তবে দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। ওকে, সে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। রাষ্ট্রপতির কার্যভার কালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা এবং চালু রাখা যাবে না। রাষ্ট্রপতিকে গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। রাষ্ট্রপতি অভিশংসন কখন হবে? যদি সংবিধান লঙ্ঘন হয়, গুরুতর অপরাধ আচরণ করে, তাহলে তারা অভিশংসন করতে পারবে। অভিশংসনের সময় মোট সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠতা অংশগ্রহণের মাধ্যমে তাকে অভিশংসন করতে পারবে। নোটিশ স্পিকারের নিকট প্রদান করবে। নোটিশ প্রদানের দিন হতে 14 দিন পূর্বে বা 30 দিন পর এই প্রস্তাবে আলোচিত হতে পারবে না। অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতি উপস্থিত থাকতে এবং প্রতিনিধি প্রেরণ করতে পারবেন। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে জাতীয় সংসদ থেকে তাকে পছন্দ করা হবে। হ্যাঁ, অসমর্থের কারণ কি হতে পারে? শারীরিক মানসিক অক্ষমতা থাকতে পারে। হ্যাঁ, সংসদে অধিবেশনরত না থাকলে, হ্যাঁ, বা প্রাপ্তিমাত্র নোটিশ প্রাপ্ত মাত্র স্পিকার অধিবেশনে আহ্বান করবেন। অপসারণের জন্য প্রস্তাব যদি করা হয়, প্রস্তাবটি বিবেচনার পর রাষ্ট্রপতি উপস্থাপন করা হলে প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। দেন হচ্ছে পরীক্ষিত, বলতেছে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত না থাকলে এবং প্রস্তাবটি ভোটে দেওয়া যেতে পারে এবং মোট সদস্যের উপর অনন্য 2/3 ভোটে গৃহীত প্রস্তাব অবশ্যই কি শূন্য হয়ে যাবে। অপসারণের প্রস্তাব যদি পরীক্ষিত হয়, সেই ক্ষেত্রে প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না। এই নিয়মগুলো আছে। রাষ্ট্রপতির পদমর্যাদা হচ্ছে সকল রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রপতি। সকল ব্যক্তির ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রপতি। সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী তিনি রাষ্ট্রের প্রধান। ওকে, রাষ্ট্রপতির কার্যাবলী কি? শাসন সংক্রান্ত কার্যাবলী আছে, তিনি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন। সংসদের আইন ক্ষেত্রে তিনি হচ্ছে অধিবেশন আহ্বান করবেন। হ্যাঁ, অর্থক্ষেত্রে হচ্ছে তিনি হচ্ছে বিল পাশ করবেন, বিলগুলা পাশ করবেন উনি। ঠিক আছে, বাজেট পাশ করবেন উনি। বিচার সংক্রান্ত ক্ষমতা হচ্ছে দণ্ড মওকুফ এবং স্থগিত বা হ্রাস করতে পারেন। হ্যাঁ, সংসদ ভেঙে গেলে, অধিবেশনরত না থাকলে আশু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, সম্মান খেতাবের উৎস হচ্ছে সে পদক এবং খেতাব বিতরণ করবেন এবং আরও অন্যান্য প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিচারপতি, সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমরা তারপরে দেখব হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম। বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম একটু দেখো, চার্টটা একটু খেয়াল করে দেখো। সবার উপরে আছে কি? সবার উপরে আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা সবার নিচের থেকে আসি, তাইলে তোমরা বুঝতে সুবিধা হবে।
ধরো হচ্ছে গ্রাম্য আদালত, এখানে তুমি হচ্ছে চাইলে তোমার মহাজন তোমার কোনো আইনি প্রক্রিয়ায় তুমি হচ্ছে এখানে মীমাংসার মাধ্যমে বা হচ্ছে বিচার আচার করা যেতে পারে। হ্যাঁ, অনেক সময় এটাকে বলে হচ্ছে সমঝোতা। হ্যাঁ, সেখানে হচ্ছে গ্রামের মহাজন বা হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকার হচ্ছে দায়িত্ব বিশ্বস্ত ব্যক্তি, তারা হচ্ছে এই কাজ করেন। সেখান থেকে যদি না হয়, প্রথম স্তরে আমরা যাব হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পর্যায়ে আমাদের হচ্ছে ইউনিয়ন কাউন্সিলর, কমিশনার এরা। এখান থেকে দ্বিতীয় স্তরে যাব হচ্ছে আমরা উপজেলা পর্যায়ে বা হচ্ছে দেওয়ানি জজ আদালত, সহকারী জজ আদালতে, অথবা হচ্ছে আমরা যাব হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। তাহলে এই যে এই যে তিনটা জিনিস, এগুলো হচ্ছে কাইন্ড অফ প্যারাল। ওকে, আচ্ছা, তারপরে আসো, তারপরে তৃতীয় স্তরে আমরা যাব হচ্ছে জেলা পর্যায়ে অথবা দেওয়ানি পর্যায়ে অথবা হচ্ছে ফৌজদারি পর্যায়ে এইরকম। দেন আমরা যাব হচ্ছে আপিল বিভাগ, আপিল বিভাগ আর হচ্ছে হাইকোর্ট, কাইন্ড অফ সেম, হ্যাঁ, সেম পর্যায়ে। দেন হচ্ছে সুপ্রিম কোর্ট, সর্বশেষে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে আমাদের দুইটা, আপিল বিভাগ আর হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের আন্ডারে হচ্ছে দুই ধরনেরই আছে, একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি। দেওয়ানির আন্ডারে থাকবে হচ্ছে জেলা জজ কোর্ট, অতিরিক্ত জেলা জজ কোর্ট, সাব জজ কোর্ট। আর ফৌজদারির আন্ডারে থাকবে হচ্ছে কি তোমার দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, সহকারী দায়রা জজ। এদের আন্ডারে থাকবে হচ্ছে সহকারী জজ আদালত এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেটের আন্ডারে হচ্ছে তিনটা শ্রেণী থাকবে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বর্তমানে সরকারি জজ। আচ্ছা, এই জিনিসটা চেঞ্জ হয়েছে, আমরা চাই সামনে। সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হবে? সুপ্রিম কোর্ট কি বাংলাদেশের বিচার বিভাগের সর্বশীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, ঠিক আছে? ওকে, সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হবে? সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দ্বারা নিয়ে গঠিত হবে। রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। তাহলে সুপ্রিম কোর্টে যারা বিচারক হবে তারা অবশ্যই কি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হবে, ঠিক আছে? প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারকগণ আপিল বিভাগের আসন গ্রহণ করে অন্যান্য বিচারক হিসেবে কাজ করেন। ওকে, ফাইন। এই গেল ক্ষমতা কি, আদি এখতিয়ার, আপিল এখতিয়ার, অন্যান্য এখতিয়ার। একটা একটা করে আমরা আসি। তিনটা ধরন। আদি এখতিয়ার, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মানে সে হচ্ছে যদি চায় আবেদনে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জারি করতে পারেন। এটা রিট। আমি মাঝে মাঝে শুনি না যে কিছুদিন আগেই কিন্তু হচ্ছে তোমাদের দেখা হচ্ছে এই যে রমজান মাসে বন্ধ থাকবে কি বন্ধ থাকবে না, সেটার জন্য হচ্ছে কি একটা রিট করছে। হ্যাঁ, সো রিট। দেন হচ্ছে হাইকোর্ট বিভাগে দেশের সকল অধস্থ আদালত এবং ট্রাইব্যুনাল তত্ত্বাবধান করবে। এগুলো হচ্ছে আদি এখতিয়ার। এছাড়া হচ্ছে আইনের দ্বারা উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন কর্তৃক দায়িত্ব পালন ব্যক্তিকে উপযুক্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন। হাইকোর্ট বিভাগে যদি মনে করেন যে আইনসঙ্গত কোনো ব্যতি রেখে ব্যক্তিকে আটক রাখা হয়েছে তাহলে সেই ব্যাপারে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দিবেন সে। আপিল বিভাগের এখতিয়ার, তিনি হচ্ছে কি হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ, দণ্ডাদেশের বিপরীতে সেখানে আপিল করতে পারবে, মানে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। তারপর আসতেছে হচ্ছে বিচারাধীন কোনো মামলার ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় নির্দেশ আদেশ দিতে পারবে। সংসদে আইন সাপেক্ষে আপিল বিভাগ কর্তৃক প্রণীত বিভিন্ন বিধি বিভাগ নিজস্ব ঘোষিত যে কোনো রায় পুনর্বিবেচনা করতে পারে। উপদেষ্টামূলক এখতিয়ার, সে হচ্ছে কি উপদেষ্টার মতো কাজ করতে পারে। সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এছাড়া হচ্ছে অন্যান্য যেমন হচ্ছে তোমার হচ্ছে কোর্ট অফ রেকর্ড, অন্যান্য বিচারক নিয়োগ, কর্মে শর্তাদি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সুপ্রিম কোর্ট কাজ করে থাকি। অধস্তন আদালতের কাঠামোগুলো কি কি একটু দেখি। অধস্তন আদালতগুলো আছে জেলা জজ আদালত, সাব জজ আদালত, সরকারি জজ আদালত, গ্রাম্য সালিসি আদালত। হ্যাঁ, এইগুলো আছে। এগুলো কিভাবে কাজ করে? জেলা জজ হচ্ছে সর্বোচ্চ আদালত। হ্যাঁ, এটি জেলার সর্বোচ্চ আদালত। আমরা চাইলে প্রত্যেকটা জেলায় হচ্ছে কি জেলা জজ আদালত আছে, জেলা ভিত্তিক আদালত আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে কি বিচারপতিকে জেলা জজ এবং সেশন জজ বলা হয়।
অতিরিক্ত জজ এবং যুগ্ম জজ জজকে সহযোগিতা করে। তার মানে এই যে যুগ্ম জজের কাছ থেকে আমরা যদি হচ্ছে কোনো রায় নিয়ে আসি, সেটা কিন্তু হচ্ছে তাদের কাজটাই সে করে দিচ্ছে, সেই জন্যই তারা হচ্ছে ডিক্রি প্রদান করতেছে। ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেট আদালত হতে সেশন জজ আদালতে আপিল করা যায়। ফৌজদারি মামলা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা করতে পারবো, সেশন জজ কোর্টে অনুমোদন সাপেক্ষে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবে। এবার হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এই যে এটা নিয়ে হচ্ছে শেখ হাসিনার আমলে অনেক কথা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা কি? স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক। আচ্ছা, স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক। এখন একটা জিনিস হচ্ছে যে যদি বিচার বিভাগকে শাসন বিভাগ প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে স্বাধীনতা অক্ষুণ্ণ হয়। ধরেন সে ফর এক্সাম্পল কোন একটা মামলার রায় হইল এবং শাসন বিভাগ কি বললো, ওই মামলার রায়কে পাল্টাইতে পারলো, মামলার রায়কে হচ্ছে তারা প্রভাবিত করতে পারলো, সেই ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাটা রইল না। হ্যাঁ, সো এইখানে এই জন্য বলতেছে, হ্যামিল্টন বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন এবং হচ্ছে নিরপেক্ষভাবে বিচার করা। তার মানে বিচার বিভাগ চাইলে হচ্ছে একটা রায় দিতে পারবে এবং ওইটা শাসন বিভাগ যাতে বা হচ্ছে অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, হ্যাঁ, এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান শক্তি প্রভাব এবং হস্তক্ষেপ মুক্ত থেকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করাই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বলে। ওকে, তার মানে কেউ যাতে হচ্ছে তাদের বিচারের রায়কে যাতে প্রশ্নবিদ্ধ না করতে পারে। ওকে, কেন? কারণ আইন প্রতিষ্ঠা করতে হবে, মানুষ হচ্ছে আস্থা অর্জন করতে হবে, মানুষের মৌলিক অধিকার রক্ষা হইতে হবে, ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে। হ্যাঁ, ব্যক্তিত্বের বিকাশের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্য কেউ যদি প্রভাবিত করে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সংবিধান রক্ষক হিসেবে কাজ করতে হবে, গণতন্ত্রের বিকাশ স্বরূপ কাজ করবে, সামাজিক সাম্য প্রতিষ্ঠা করবে, সবাই যাতে সমান, সকল ব্যক্তি সমান, সেই ক্ষেত্রে সেটা রাখার জন্য হচ্ছে স্বাধীনতা দরকার। ওকে, দেন আসতেছে হচ্ছে আমাদের জুডিশিয়ারি ল, আইনের শাসন প্রতিষ্ঠার ভূমিকা। ওকে, সো এই জিনিসটা তোমরা দেখবা। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ কিভাবে আসতেছে একটু খেয়াল করে দেখো। রাষ্ট্রপতির নিচে হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিচে হচ্ছে মন্ত্রী পরিষদ, দেন হচ্ছে সচিবালয়, দেন হচ্ছে মন্ত্রণালয়, দেন বিভাগ, দেন শাখাসমূহ। ঠিক আছে, এভাবে করে আসতেছে। স্থানীয় শাখাসমূহের মধ্যে আসতেছে বিভাগ, জেলা, উপজেলা, এইভাবে করে সিরিয়ালে আসতেছে। ওকে, নিচে থেকে উপরে। সচিবালয়ের গঠন ও কার্যাবলীর মধ্যে আছে হচ্ছে সচিবালয় গঠন। হ্যাঁ, সচিবালয় কিভাবে গঠিত হয় একটু খেয়াল করে দেখো, এই চারটা দেখলে বুঝতে পারবা। মন্ত্রী হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান, সিনিয়র সচিব হচ্ছে সচিবালয়ের প্রশাসনিক প্রধান, অতিরিক্ত সচিব হচ্ছে বিভাগের প্রধান, নির্দিষ্ট বিভাগের প্রধান, যুগ্ম সচিব হচ্ছে উপবিভাগের প্রধান, উপসচিব হচ্ছে কয়েকটি শাখার প্রধান এবং সিনিয়র সচিব হচ্ছে বা সহকারী সচিব হচ্ছে শাখা প্রধান। ঠিক আছে, সচিবালয়ের কাজের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নীতি নির্ধারণ করা, হ্যাঁ, প্রণীত নীতিমালা বাস্তবায়ন করা, হিসাব নিকাশ পরীক্ষা করা, হিসাব নিকাশ ঠিক আছে কিনা, সরকারি নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ে কাজ করা, মন্ত্রীকে তথ্য উপাত্ত সরবরাহ করা, হ্যাঁ, সংশ্লিষ্ট বিভাগ এবং দপ্তরের কাজে সমন্বয় করা। ঠিক আছে, এবার আসবো ডিভিশনাল প্রশাসন। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের অনুযায়ী ঠিক আছে কিনা। যোগ্যতা আমরা দেখছি, রাষ্ট্রপতির দায় মুক্তি আমরা দেখে ফেলছি, রাষ্ট্রপতির অভিশংসন আমরা দেখে ফেলছি, রাষ্ট্রপতির ক্ষমতা দেখছি আমরা সংসদের প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখছি, নিয়োগ পদ্ধতি আমরা এই জিনিসগুলো দেখে ফেলছি। ওকে, প্রধানমন্ত্রী কার্যাবলী মর্যাদা আমরা এই জিনিসগুলো দেখে ফেলছি, বিচার বিভাগের কাঠামো দেখে ফেলছি আমরা অলরেডি। হ্যাঁ, সংবিধান অনুযায়ী বিচার বিভাগের অবস্থান, সুপ্রিম কোর্ট আমরা দেখে ফেলছি। হ্যাঁ, সুপ্রিম কোর্ট কীভাবে কাজ করে, পদমর্যাদা, কার্যক্রম, এই জিনিসগুলো দেখে ফেলছি। আদি এখতিয়ার আমরা এই জিনিসগুলো দেখে ফেলছি। উপদেষ্টা এখতিয়ার, এইগুলো সব দেখা হয়ে গেছে। কি কি কার্যাবলী, এই জিনিসগুলো আমরা দেখছি। কোর্ট অফ রেকর্ড,
কর্মের শর্তাবলী, এই জিনিসগুলো দেখছি। সুপ্রিম কোর্টের পর্যালোচনা ক্ষমতা, আমরা এই জিনিসগুলো দেখছি। দেন আমরা দেখছি প্রশাসনিক ট্রাইব্যুনাল, অবস্থান কাঠামো, এই জিনিসগুলো দেখা হয়ে গেছে। প্রশাসনিক কাঠামো, এই জিনিসগুলো দেখা হয়ে গেছে। কেন্দ্রীয় প্রশাসনের ক্ষেত্রে কাঠামো, এইখানে হচ্ছে খুব সুন্দর মতো দেওয়া। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান, মন্ত্রী পরিষদ হচ্ছে মন্ত্রীগণ, সচিবালয় হচ্ছে মন্ত্রণালয়গুলো প্রশাসনিক কেন্দ্রস্থল, মন্ত্রণালয় হচ্ছে মন্ত্রী নির্বাহী বা সচিব প্রধানের ক্ষেত্রে প্রধান, প্রশাসনিক প্রধান, বিভাগ ও দপ্তরের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীন, এবং হচ্ছে উপবিভাগের ক্ষেত্রে শাখা অধীনে প্রধান। ঠিক আছে, সচিবালয় আমরা দেখছি। দেন আমরা হচ্ছে এই চার্টগুলো দেখছি, মন্ত্রী কিসের প্রধান, সচিব কিসের প্রধান, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এই জিনিসগুলো আমাদের দেখা হয়ে গেছে। হ্যাঁ, সচিবালয় সংশ্লিষ্ট বিভাগ, সচিব। আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু দেখি, চলো। সচিবালয় ও মন্ত্রণালয়ের সম্পর্ক একটু খেয়াল করে দেখো। সচিবালয় ও মন্ত্রণালয়ের পারস্পরিক কি একটার সাথে জড়িত। হ্যাঁ, ঠিক আছে। প্রকৃতপক্ষে সচিবালয়ের হলো মন্ত্রণালয়গুলোর সমষ্টি, মানে মন্ত্রণালয়গুলো মিলে হচ্ছে একটা সচিবালয়। হ্যাঁ, ঠিক আছে। সচিবালয়ের প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে বেশ কিছু সংশ্লিষ্ট বিভাগ আছে এবং সংযুক্ত কার্যক্রম অধীনস্থ অফিস রয়েছে এর মধ্যে। তো বলছে যে এবং হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ, সংযুক্ত কার্যালয়, অধীনস্থ অফিসগুলো মন্ত্রণালয়ের বিশেষ কাজে সংশ্লিষ্ট থাকবে। সচিব হচ্ছে মন্ত্রীর পরেই সচিবের স্থান, মন্ত্রীর পরেই সচিবের স্থান। ওকে, মন্ত্রীর পরে সচিবের স্থান। মন্ত্রী ও সচিবের সম্পর্কে, তাহলে সচিব হচ্ছে তার ন্যস্ত যে দায়িত্বগুলো সেগুলো হচ্ছে মন্ত্রীর কাছে ন্যস্ত করেন এবং হচ্ছে তার কাছে রিপোর্ট করে। ঠিক আছে, মন্ত্রীর পরে সচিব, সচিব তিনি হলেন মন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং উপদেষ্টা হিসেবে কাজ করে। ঠিক আছে। অতিরিক্ত সচিব হচ্ছে সচিবের পরেই হচ্ছে অতিরিক্ত সচিব, তিনি সচিবের নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ে যাবতীয় কাজে সচিবকে সহায়তা করেন। ওকে, যুগ্ম সচিব হচ্ছে তাহলে অতিরিক্ত সচিবের পরে হচ্ছে যুগ্ম সচিব, দেন হচ্ছে ডেপুটি সচিব, এক একজনকে রিপোর্ট করতেছে। দেন হচ্ছে সহকারী সচিব, মানে মন্ত্রণালয়ে একটি শাখার দায়িত্বে নিয়োজিত থাকে, ইনি হচ্ছে সিনিয়র সচিব। ওকে, আমরা মাঠ প্রশাসনে আমরা চলে আসি। মাঠ প্রশাসনে আমাদের কি অবস্থা দেখো। মাঠ প্রশাসনে হচ্ছে বিভাগের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার, জেলার ক্ষেত্রে হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি, উপজেলার ক্ষেত্রে হচ্ছে ইউএনও। হ্যাঁ, এই যে উপজেলার প্রধান হচ্ছে ইউএনও। যখন হচ্ছে এই যে যখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতা নেয় তখন হচ্ছে অনেক ইউএনওর ওপর হচ্ছে হামলা হয়, কারণ তারা হচ্ছে ইউএনও কে প্রভাবিত করতে চাইছে। ওকে, সো আমাদের দেশে হচ্ছে বিভাগ 8টা বিভাগ আছে। ওকে, দেন বিভাগীয় কমিশনের কাজ হচ্ছে প্রশাসনিক কাজ করবে, সে ভূমি রাজস্ব সংক্রান্ত কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কাজ করবে, ক্রীড়া সংস্কৃতি এই ধরনের কাজ করবে। ওকে, এবং বিভিন্ন পদের এই কমিশনারদের প্রত্যেকের কাজগুলো এখানে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। সো আজকের জন্য এই পর্যন্তই। অনেক বড় একটা চ্যাপ্টার, এক্সটেন্সিভ একটা চ্যাপ্টার। আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটা স্তরে স্তরে দেখে বুঝবা। এখন হচ্ছে আস্তে আস্তে যখন যদি নিউজগুলোর সাথে তোমরা অ্যালাইন থাকো, দেখবা যে হচ্ছে এই জিনিসগুলো তোমরা পাচ্ছ। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস। আল্লাহ হাফেজ। ওকে, তো আমরা এই অধ্যায়ে চলে আসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, স্থানীয় সরকার। ওকে, তো স্থানীয় সরকারে আমরা দেখি স্থানীয় সরকারের কাঠামো কিরকম হয়। স্থানীয় সরকারের কাঠামো হচ্ছে অতীতের কাঠামোগুলো একটু খেয়াল করো। দেখো, অতীতের কাঠামো ছিল হচ্ছে থানা, মহকুমা, জেলা, বিভাগ, কেন্দ্র, এভাবে ছিল। বাট এখন এই মহকুমাটা বাদ দেওয়া হয়েছে। মহকুমা বাদ দিয়ে এখন হচ্ছে উপজেলা, জেলা, বিভাগ, কেন্দ্র। ঠিক আছে, উপজেলা ভিত্তিক হয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে, স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে স্থানীয়ভাবে বা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। তাহলে এই যে স্থানীয় শাসনে অনেক সময় দেখা যায় গ্রামের মহাজন, গণ্যমান্য ব্যক্তি, অনেকের দেখা যায় অ্যাকসেপ্টেন্স থাকে না। তো সরকার এটাকে কি করছে, তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে দিছে। তো জন ক্লার্ক বলতেছে, একটি জাতি সরকারের সেই অংশ যা প্রধানত নির্দিষ্ট স্থানের অধিবাসীদের সাথে সম্পর্কিত বিষয়াদির সাথে জড়িত এবং কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় শাসন
স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হয়। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু স্থানীয়ভাবে একটা নির্দিষ্ট এলাকায় তারা হচ্ছে পরিচালিত হয়, তো সুষ্ঠু ব্যবস্থা হয়। অঞ্চল ভিত্তিক সংগঠন এটা। হ্যাঁ, নির্বাচনী সংস্থা, একজন নির্বাচন করে তাদেরকে। হ্যাঁ, তাদের ক্ষমতা দেওয়া হয় অঞ্চল ভিত্তিক, প্রশাসন ভিত্তিক, সরকারি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে থাকে তারা, এবং কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা তাদের থাকে। তো স্থানীয় সরকারের ভিতরে কি আছে একটু খেয়াল করে দেখো। জেলা পরিষদে হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদে হচ্ছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অথবা ইউনিয়ন পরিষদে হচ্ছে ইউপি চেয়ারম্যান, গ্রাম পরিষদে হচ্ছে সদস্য বা ইউপি। ঠিক আছে, দেন আসো স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করে দেখো। পার্থক্য হচ্ছে, সর্বপ্রথম পার্থক্য হচ্ছে দেশকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তখন প্রত্যেক অংশ সুষ্ঠুভাবে শাসন করা, প্রত্যেক শাসন ব্যবস্থার একটা প্রতিষ্ঠা, একক প্রতিষ্ঠার ক্ষেত্রে একক প্রতিষ্ঠা করা হয়, তাকে হচ্ছে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলে। যেমন বিভাগ, জেলা, উপজেলা এগুলা। আর স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার এবং সাংবিধানিক বিধান সৃষ্ট স্থানীয় সরকারকে, যা স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত হয়, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা দ্বারা। এবার আসো 2 নম্বর পার্থক্য হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সরকার এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাগণ নিয়োগ লাভ করেন স্থানীয় পর্যায়ে, আর স্থানীয় সরকারের কর্মকর্তাগণ নিয়োগ লাভ করেন হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং পাবলিক সার্ভিস কমিশনে, যে বিসিএস পরীক্ষা দিয়ে তারা হচ্ছে হয়ে থাকেন। দেন আসো হচ্ছে স্থানীয় সরকার নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় সরকারের নির্দেশ এবং বিধিনিষেধ অনুযায়ী। অন্যদিকে স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সরকার আর বা প্রতিষ্ঠান পরিচালিত জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। তাহলে স্থানীয় সরকার হচ্ছে বিশেষ ক্যাডার থেকে তারা যারা ইউএনও হইল তারা, এবং স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে এলাকার প্রতিনিধি তারা নির্বাচন করে। স্থানীয় সরকারের মূল লক্ষ্য হচ্ছে গুড গভর্নেন্স এবং গুড গভর্নমেন্ট, আর স্থানীয় স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য হচ্ছে সেলফ গভর্নমেন্ট, মানে নিজেরাই চালাবে, নিজেদের প্রতিনিধি ধারা। গণতন্ত্র, গণতন্ত্র কি? গণতন্ত্রের সাথে স্থানীয় স্বায়ত্তশাসনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এটা কি? গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে জনগণের এবং জনগণের দ্বারা শাসন। আর স্থানীয় স্বায়ত্তশাসনও সেম জিনিস, যে জনপ্রতিনিধির দ্বারা তারা নির্বাচিত হবেন এবং তারা হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসনের লক্ষ্য এক এবং অভিন্ন। ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়? ইউনিয়ন পরিষদ হচ্ছে একজন চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সদস্য, হ্যাঁ, 3 জন সরাসরি ভোটে নির্বাচিত মহিলাদের জন্য সংরক্ষিত আসন নিয়ে গঠিত হয় হচ্ছে ইউনিয়ন পরিষদ। সাধারণত ইউনিয়ন পরিষদ গঠিত হয় 12 জন সদস্য এবং একজন চেয়ারম্যানের সমন্বয়ে। ইউনিয়ন পরিষদের লক্ষ্য কি? গ্রামপল্লীর শ্রীবৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি করা, গ্রামপল্লী জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, পল্লী জনগণের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা, হ্যাঁ, পল্লী জনগণের নেতৃত্বে গুণাবলী বিকাশ ঘটানো, উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, গণসচেতনতা বিকাশ করা, শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ঘটানো। চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা কি হবে? অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, 18 বছর বয়স হইতে হবে, এবং অবশ্যই কি যে কোনো ওয়ার্ড এবং সদস্য পদপ্রার্থী ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হইতে হবে। তাহলেই সে হচ্ছে কি চেয়ারম্যান এবং সদস্য পদ গ্রহণ করতে পারবে। দেন আসতেছি হচ্ছে অবশ্যই এই জিনিসটা আমরা প্রথমেই পড়ে আসছি, কোনো ব্যক্তি যদি সে অপ্রকৃতস্থ ঘোষণা হয় তাহলে সে কি হতে পারবে না, সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে সে হচ্ছে কি এই সদস্য গ্রহণ করতে পারবে না। অপসারণ পদ্ধতি, তাকে কখন অপসারণ করা যাবে? সে যদি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করেন তাহলে তাকে অপসারণ করা যাবে। সে যদি অসৎ আচরণে দোষী সাব্যস্ত হয়, তাহলে সে যদি হচ্ছে টাকা পয়সা আত্মসাৎ করে, মানসিক দিক থেকে হচ্ছে পাগল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, দৈহিক দিক থেকে রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হয়, এবং সে যদি হচ্ছে 3টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকে, তাহলে তাকে হচ্ছে অপসারণ করা যাবে। চেয়ারম্যানের কার্যক্রমের মেয়াদ কত? অবশ্যই 5 বছর চেয়ারম্যানের কার্যকরের মেয়াদ অবশ্যই, তবে মেয়াদ পূর্তির পূর্বে 2/3 সদস্যদের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হইতে পারে, তার মাধ্যমে অপসারণ করতে পারবে। দেন আসতেছে হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যাবলী। ইউনিয়ন পরিষদের কার্যাবলীর ভিতরে আসতেছে হচ্ছে উন্নয়ন কাজ করবে,
রাজস্ব সংক্রান্ত কাজ করবে, কৃষি সংক্রান্ত কাজ করবে, বিচার সংক্রান্ত কাজ করবে, সেবা সংক্রান্ত কাজ করবে। পৌরসভা হচ্ছে জনগণের স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ করার জন্য একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ঠিক আছে। পৌরসভা কিভাবে গঠন হয়? একজন মেয়র, আমাদের দেশের সামনে মেয়র নির্বাচন আসবে, কাউন্সিলর নির্বাচন আসবে এবং কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হবে। মেয়র কাউন্সিলরগণ জনগণের ভোটে নির্বাচিত হন। প্রত্যেক ওয়ার্ডের হতে একজন কাউন্সিলর নির্বাচিত হতে হবে। একটি পূর্ণাঙ্গ পৌরসভা সাধারণত 18টি ওয়ার্ড থাকে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। সেই হিসেবে একজন মেয়র, 18 জন কাউন্সিলর, তাহলে 18টা ওয়ার্ড যেহেতু, তাহলে কাউন্সিলর 18টা কাউন্সিলর, 6 জন মহিলা কাউন্সিলর সহ মোট 25 জন থাকবে। ঠিক আছে। পৌরসভায় নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। পৌরসভার নির্বাচন প্রত্যক্ষ ভোটে হবে। পৌরসভার মেয়র কাউন্সিলরদের কার্যমেয়াদ হচ্ছে 5 বছর। পদচ্যুতি কিভাবে হবে? যদি তার দায়িত্ব তার নির্দিষ্ট সময়কাল শেষ হয়, অথবা যদি হচ্ছে তা দৈহিকভাবে ক্ষমতার অপব্যবহার করেন, সে হচ্ছে মানসিকভাবে বা দৈহিকভাবে অক্ষম হয়, অসৎ আচরণ করে, টাকা পয়সা আত্মসাৎ করেন, তাইলে তারা পদচ্যুত করা যেতে পারে। তাহলে পৌরসভার কার্যাবলী কি কি? পৌরসভার কার্যাবলী হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী। জনস্বাস্থ্য কি? এই যে বিভিন্ন হচ্ছে ম্যাটারনিটি ক্লিনিক, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, এগুলা, শিক্ষা সংস্কৃতি, এগুলা সংক্রান্ত কাজ করে। সমাজ কল্যাণমূলক কাজ করে। উন্নয়নমূলক কাজ যেমন হচ্ছে অবকাঠামো উন্নয়ন, এই যে রাস্তাঘাট, এগুলা হচ্ছে পৌরসভার আন্ডারে হয়। পানি সরবরাহ, ওয়াসা, এগুলো সব হচ্ছে পৌরসভার আন্ডারে। খাদ্য এবং পানীয় সামগ্রী নিয়ন্ত্রণ করা, জননিরাপত্তা নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে পৌরসভার আন্ডারে থাকবে। ঠিক আছে। দেন আসতেছে হচ্ছে উপজেলা সিস্টেম। উপজেলা সিস্টেম কত সালে প্রবর্তিত হয়েছে? 1972 সালের 28শে এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ঘোষণা দ্বারা প্রাক্তন থানা কাউন্সিলের নাম থানা উন্নয়ন কমিটি করা হয়। 1976 সালে স্বায়ত্তশাসন অধ্যাদেশ অনুসারে থানা পরিষদ গঠিত হয় এবং থানা পরিষদের চেয়ারম্যান হন মহকুমা প্রশাসক এবং প্রশাসক প্রথমে এবং ভাইস চেয়ারম্যান হন সার্কেল অফিসার, সিও। কিন্তু 1982 সালের প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদের পূর্বে থানা প্রশাসন প্রথমে মান উন্নয়ন থানা প্রশাসন করে, তারপরে হচ্ছে অর্ডিন্যান্স জারি করে। ঠিক আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা পরিষদের সচিব হিসেবে কার্যনির্বাহ করতেন, কিন্তু উপজেলা চেয়ারম্যানের সরকারি কর্মকর্তা বার্ষিক গোপন প্রতিবেদন লিখেন। ঠিক আছে। তাহলে কিভাবে গঠন করব উপজেলা পরিষদ? অবশ্যই জনগণের ভোটে একজন চেয়ারম্যান, জনগণের ভোটে নির্বাচিত একজন পুরুষ ভাইস চেয়ারম্যান, জনগণের ভোটে নির্বাচিত একজন মহিলা ভাইস চেয়ারম্যান। তারপরে আসতেছে হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা এলাকাভুক্ত প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাময়িকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি। তারপর আসা হচ্ছে এলাকাভুক্ত পৌরসভার মেয়র এবং সাময়িকভাবে মেয়রের দায়িত্ব পালনকারী ব্যক্তি। দেন আসতেছে হচ্ছে তাদেরকে এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা সংরক্ষিত আসনের মহিলা সদস্য বা কাউন্সিলরগণের দ্বারা নির্বাচিত মহিলা সদস্য। তাহলে আমরা এক আধারে দেখে ফেলি উপজেলা পরিষদের কাঠামোটা। উপজেলা পরিষদের হচ্ছে একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান। তাহলে 2 জন ভাইস চেয়ারম্যানের ভিতরে একজন হচ্ছে কি? একজন হচ্ছে পুরুষ, একজন হচ্ছে পুরুষ, ঠিক না? একজন হচ্ছে মেল আর একজন হচ্ছে ফিমেল, ঠিক না? এবং তাদের আন্ডারে থাকবে হচ্ছে ইউএনও এবং হচ্ছে কি নির্বাহী কর্মকর্তা। ঠিক আছে। এবং এই উপজেলা সচিব থাকবে তাদের আন্ডারে, উপজেলা সচিব থাকবে। তাহলে এইখানে হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে, এটা সংরক্ষিত আসনে ইউপি এবং পৌরসভা যদি থাকে, তারপর হচ্ছে উপজেলা পরিষদের ন্যস্ত দপ্তর থাকবে এবং তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু নিয়ন্ত্রণ থাকবে। ন্যস্ত কিছু দপ্তরগুলা কি? উপজেলা পরিষদের ভিতরে ন্যস্ত দপ্তরগুলো হচ্ছে ইউএনও, কৃষি, পশু সম্পদ, মৎস্য সম্পদ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, পিআইও, এগুলা 17টা। এবং উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ বহির্ভূত থাকবে হচ্ছে পুলিশ, সাব রেজিস্ট্রার, ভূমি প্রশাসন, রাজস্ব, খাদ্য, বিএডিসি। ঠিক আছে। এগুলা বাহিরে থাকবে। এর মেয়াদ হচ্ছে 5 বছর। আমাদের সবই মেয়াদ 5 বছর। সভা অনুষ্ঠানের তারিখ থেকে 5 বছর পর্যন্ত তাদের মেয়াদ থাকবে। তাদের কার্যাবলী হচ্ছে কি? প্রশাসন ও সংস্থান বিষয়াদি পরিচালনা করা, জনশৃঙ্খলা রক্ষা করা, জনকল্যাণে কার্যক্রম সেবা প্রদান করা, স্থানীয়
অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করা, বাস্তবায়ন করা। তারপর আসতেছে হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশে বর্তমান 12টি সিটি কর্পোরেশন আছে। এই সিটি কর্পোরেশনের মধ্যে পৌরসভা নামে পরিচিত হয়, ঠিক আছে। এগুলোর পূর্বে পৌরসভা নামে পরিচিত ছিল, এখন হচ্ছে সিটি কর্পোরেশন। কিভাবে গঠন হয়? নির্বাচিত এবং মনোনীত সদস্য দ্বারা, একদম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়, আর হচ্ছে তার আন্ডারে থাকবে ডেপুটি মেয়র এবং হচ্ছে কমিশনার। লক্ষ্য কি? মহানগরী জীবনযাত্রার শ্রীবৃদ্ধি করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, শাসন প্রতিষ্ঠা করা, নেতৃত্ব গুণাবলী বিকাশ ঘটানো, দায়িত্বশীল নেতৃত্ব করা, শিক্ষা সংস্কৃতির প্রসার ঘটানো, এগুলো সব সিমিলার জিনিস, ঠিক আছে। লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী। পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ, পার্বত্য জেলা যেমন হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টি জেলায় হচ্ছে কি তোমার হচ্ছে 1989 সালে হচ্ছে HM এরশাদ কর্তৃক 4th সংসদে পার্বত্য জেলা সরকারি পরিষদ গঠন করে এবং বিল পাশ করে 1989 সালে 6 মার্চ রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে, এবং তখন থেকে হচ্ছে পার্বত্য জেলা সরকার পরিষদ এভাবে হয়। পরিষদ গঠনের ক্ষেত্রে অবশ্যই প্রথম অধিবেশন তারিখ 3 বছর, এটা একটু খেয়াল রাখতে হবে, 3 বছর। হ্যাঁ, 3 বছর পার্বত্য জেলা পরিষদের। হ্যাঁ, একজন চেয়ারম্যান, 20 জন উপজেলা সদস্য এবং 10 জন উপজাতীয় সদস্য নিয়ে এটা গঠিত হবে। 1989 সালের 25 জুন 3টি পার্বত্য জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই জেলা স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়, ঠিক আছে। স্থানীয় সরকার পরিষদের কার্যাবলী কি? শৃঙ্খলা, একই জিনিস, শৃঙ্খলা রক্ষা করা, জেলা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, কৃষি বন উন্নয়ন, পশু পালন ও মৎস্য সম্পদের উন্নয়ন, ধর্মীয় সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনা, সংরক্ষণ, এই জিনিসগুলো। দেশে এনজিওর ভূমিকা, এনজিওর ভূমিকা কি? অবশ্যই স্বেচ্ছাসেবী সংস্থা, নারী ক্ষমতায়নে ভূমিকা পালন করা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ। আচ্ছা, এনজিও কি? এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এরা হচ্ছে এই সকল কাজগুলো করে থাকে। ওকে, সো এই গেল হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6টা খুবই ছোট ছিল, তো অধ্যায় 5 এবং 6 আজকে শেষ হলো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।